আসসালামু আলাইকুম। আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, মধ্যপ্রাচ্য থেকে অনেক ভাই আমার নিউজ শোনেন। আপনাদের সাথে আমার কোনো রকম খারাপ সম্পর্ক নাই। তো যখন মাঝে মাঝে নিউজটা করি, দেখেন কাতার বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা আরব রাষ্ট্র যারাই আছে তাদের ব্যাপারে আমার পার্সোনালি কোনো রকম শত্রুতা দুশ্মনী নাই। যেহেতু মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আপনারা বসবাস করেন, এই জন্য ভালোবাসা, এই দেশগুলোকে সম্মান করি। আর সৌদিতে আল্লাহ রসুলের রওজা মোবারক আছে বা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, মধ্যপ্রাচ্য থেকে অনেক ভাই আমার নিউজ শোনেন। আপনাদের সাথে আমার কোনো রকম খারাপ সম্পর্ক নাই। তো যখন মাঝে মাঝে নিউজটা করি, দেখেন কাতার বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা আরব রাষ্ট্র যারাই আছে তাদের ব্যাপারে আমার পার্সোনালি কোনো রকম শত্রুতা দুশ্মনী নাই। যেহেতু মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আপনারা বসবাস করেন, এই জন্য ভালোবাসা, এই দেশগুলোকে সম্মান করি। আর সৌদিতে আল্লাহ রসুলের রওজা মোবারক আছে বা কাবা ঘর আছে, এই রাষ্ট্রটার প্রতি, এই দুইটা স্টেটের প্রতি ভালোবাসা আলাদা। কিন্তু বিশ্বব্যাপী আমাদের যে রাষ্ট্রগুলো আছে, ইসলামিক রাষ্ট্রগুলো, এদের যে অবস্থান, এদের যে তেলবাজি, এদের যেই মানে একটা ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা ইসলামিক রাষ্ট্র পশ্চিমাদের সাথে হাত মিলে যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে, এগুলোর কারণে কিন্তু খারাপ লাগে। কাতার ভালো একটা দেশ হয়তোবা, কিন্তু আপনি দেখেন এই যুদ্ধে কাতারের অবস্থান কি, বা তলে তলে ইরানের বিপরীতে কাতারের অবস্থান কি। এরা নিজেরা পশ্চিমাদেরকে ডাইকায় না, এদের দেশে পশ্চিমাদের ঘাঁটি বানাইতে দেয়। এমনকি মধ্যপ্রাচ্যে ইরানকে যতবার ইসরায়েল ঠুকছে বা মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে, প্রত্যেকবারই এই রাষ্ট্রগুলো এখানে গুটিবাজি করে, অন্য কোনো সমস্যা নাই। তো যখন এদের বিরুদ্ধে ইরান কোনো জয় পায়, ফতেহ পায়, আমার ভালো লাগে। কাতারকে এমন ভাবে সাইজ করছে ইরান, 5 বছর লাগবে শুধু একটা ধাক্কা নিতে। কয় বছর? 5 বছর। তবে এটার একটা ইফেক্ট বিশ্বব্যাপী হয়তোবা পড়তে পারে। ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার এই সাম্প্রতিক যুদ্ধগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান যখন পাল্টা অভিযান চালিয়েছে, এর মধ্যে কাতার খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাইয়ের অবস্থা তো আরো কাহিল, তবে কাতার এতটা হয় নাই, কিন্তু বেশ কয়েকটি স্থাপনা জায়গা মতো পড়ছে। তো আমেরিকারে ঠকতে গিয়া কিছু কিছু জায়গায় ভুলে হয়তো 2-4টা ক্ষেপণাস্ত্র পড়ে গেছে। তো এর মধ্যে একটা হচ্ছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ এলএনজি উৎপাদনের যে কারখানা বা যেই এরিয়া, সেখানে একটা মিসাইল পড়ছিল ইরানের। আর এতে 17% কাতারের টোটাল এলএনজি উৎপাদনের 17% সক্ষমতা কমে গেছে, যা পুরোপুরি পুনরুদ্ধারে, অর্থাৎ কাতার যেই লেভেলে এলএনজি উৎপাদন করত বা ধরেন এটাকে রপ্তানি করত, তো সেই জায়গায় ফিরে যেতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছে কাতার এনার্জির প্রধান নির্বাহী যিনি আছেন সাদ আল কাবি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান কিন্তু সবারই ধুচাইছে, তো কেউ স্বীকারোক্তি দেয় নাই। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে আস্তে আস্তে মুখ খোলা শুরু করছে। কাতার বলছে যে তাদের যেই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কোম্পানির বড় অংশের রপ্তানি সক্ষমতা কমিয়ে দিয়েছে। এমনকি তিনি এই ধরনের অভিযানে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কখনো কল্পনাও করিনি যে রমজান মাসে একটি মুসলিম ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এই অঞ্চলের উপর ঝাঁপাই পড়বে। তো তোমরা কি করছো? মানে ইরানের উপর সবাই ঝাঁপাই পড়ছে, তো তোমরা কি করছো? তোমরা তোমাদের ভূমি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেছে। এমনকি রিপোর্টগুলো বলতেছে কাতার, সৌদি আরব গোপনে বারবার ট্রাম্পকে বলতেছিল যে ভাই আসেন আসেন। সৌদির যুবরাজের আরেকটা নিউজ দিচ্ছি, পরের নিউজে বুঝবেন। দেখেন, আমি শিয়া বুঝি না, আমি সুন্নি বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি ইরান একটা রাইজিং স্টার ছিল। পাকিস্তানের নিউজটা দেখছেন না? পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান। তো আপনারা যদি এইভাবে আলাদা আলাদা হাঁটেন, সাইজ করে ফেলবে। বলা হচ্ছে যে আল কাবির বক্তব্য, দুটি এলএনজি ট্রেনের কারণে কাতার এনার্জিকে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে যে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি ফোর্স মেজর ঘোষণা করা হতে পারে, যা দীর্ঘমেয়াদে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আর এখানে তাদের অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ইরানের এক ধাক্কায় কাতার 5 বছর পিছাই গেছে।
আমরা বলি না যে এগুলাকে উৎসাহিত করি না, কিন্তু যখন ইরানের বিপরীতে এই ভূমিগুলো ব্যবহৃত হয় তো ইরান তো ভাই পাল্টা জবাব দিবেই। চুপ থাকবে, আপনি থাকবেন? ফেসবুকে একটা ভিডিও আপনার বিপরীতে গেলে তো 5টা গালি দেন, আর ইরানের হাতে মেশিন আছে, মারবেই। তবে আমরা মনে করি কাতার যদি ভালো হয়ে যায়, ইরানের উচিত কাতারকে ছেড়ে দেওয়া। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রত্যেকটি মানুষই বাঁচতে চায়। শিয়ালের মতন কেউ বাঁচতে চায়, আবার কেউ সিংহের মতন বাঁচতে চায়। ছোটবেলার টিপু সুলতান যারা দেখেছেন, সেখানে একটা ডায়লগ ছিল যে শিয়ালের মতন 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতন একদিন বেঁচে থাকা উত্তম। কিন্তু আমরা যারা আছি, আমরা মনে করি যে না, আমরা শিয়ালের মতনই বেঁচে থাকতে চাই। কিন্তু যারা শাহাদাতের নেশায় পড়েছে, তাদের হিসাবটা আলাদা। খুবই অপূরণীয় একটা ক্ষতি ঘটে গেছে ইরানের জন্য। আমি বরাবরই বলছি যে এই যুদ্ধটা দৃশ্যত অবকাঠামোগত অথবা পারমাণবিকগত আমরা যা দেখছি তা না। এখানে মূল যুদ্ধটাই হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইরানের রানিং যে লিডারগুলো, যাদের বদৌলতে ইরান আজকের এই অবস্থানে এসেছে, তাদেরকে আসলে শেষ করে দেওয়া। একে একে সেই সিংহের মতন বেঁচে থাকা প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা, আইআরজিসির সর্বোচ্চ নেতা, যতগুলো মানুষ ছিল তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। সর্বশেষ এই লিস্টে নাম লিখিয়েছে আরেক সিংহ। মাত্র কয়েকদিন আগেও যিনি ইরানকে নিয়ে স্বপ্ন দেখতেন যে ইরান একদিন আজাদ হবে পশ্চিমাদের কবল থেকে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি ইরানের জন্য বিজয় স্বপ্ন দেখেছেন। দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি, তিনি আজকে শাহাদাত বরণ করেছেন। আলী লারিজানিকে অনেকেই হয়তো চিনেন, অনেকেই চিনেন না। সর্বশেষ এই যে এই যুদ্ধটার মধ্যে ইরান যতগুলো সফল অভিযান চালিয়েছে, যার নেতৃত্বে তিনি হচ্ছেন আলী লারিজানি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, ইরান ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন গণমাধ্যম আপনার এই সত্যতা নিশ্চিত করেছে যে আলী লারিজানি তিনি শাহাদাত বরণ করেছেন। আর তাকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলছিল, ইরানের নেতৃত্বে যারাই বসবে, তাদেরকে আমরা শেষ করে দেব। সুতরাং এই আসনগুলোতে তোমরা বসতে ভেবেচিন্তে বসো। আর তারা কিন্তু কথা রাখছে। ভেতরে থাকা মীর জাফর হোক, তাদের প্রযুক্তিগত দক্ষতা হোক, তারা সফলতা পাচ্ছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার খুবই কাছের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন আলী লারিজানি। এছাড়া ইরানের এই ইসলামিক প্রজাতন্ত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বও ছিলেন। এছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্ব তিনি পালন করে আসছিলেন। তার নেতৃত্বে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6 পারমাণবিক শক্তিধর দেশ আপনার ইরানের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। আর দিন শেষে সেই নেতাকেই টার্গেট করে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই নেতৃত্বগুলা একদিনে তৈরি হয় না। এক একজন নেতার বয়স কারো 60, কারো 70, কারো 82, যারা আজকের দিনে ইরানকে শিকড়ের মতন, বটগাছের শেকড়ের মতন আঁকড়ে ধরেছিলেন। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু তাদের ঝুলিতে ছিল। আর আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধটা চালাচ্ছে, সামরিক, বেসামরিক, অবকাঠামো, ভৌত কাঠামো, পারমাণবিক চুল্লি, এগুলোতে যতটুকু ক্ষতি না করছে, মূল ধারার যারা নেতা আছেন তাদেরকে শাহাদাত করে ইরানকে নেতৃত্ব শূন্য করে দিচ্ছেন আগামী কয়েক দশকের জন্য, যেটার প্রভাব আস্তে ধীরে পড়বে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম।